আজকে বাবার আফেক্টবাণী সংগঠনের महत्व আর সংগঠন দ্বারা সার্টিফিকেট 19/7/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমাদেরকে সবসময় ভরপুর হতে হবে। কেন যে জিনিসটা ভরা থাকে মানে সম্পন্ন আর সম্পূর্ণ থাকে সেটাই কিন্তু পাওয়ারফুল হয়। সেজন্য আমাদেরকে নিরাকারী, নিরহংকারী আর নির্বিকারী হতেই হবে। আর তার জন্য কী করতে হবে? তিনটেই জিনিস আমাদের জন্য একসাথে হয়। মনসাতে সবসময় নিরাকারী স্টেজ যেন থাকে, ওয়াচাতে আমি সবসময় নিরহংকারী স্টেজটা রাখব, আর কর্মে সবসময় আমি নির্বিকারী স্টেজটাকে ধরে রাখতে হবে। তারপরে বাবা বলছেন তেরা মেরা শান মান ये भी বিকার হ্যাঁ, আমাদের মধ্যে যদি কোনো না কোনো রকম এটা তোর, এটা আমার বা কোনো মান সম্মানের ইচ্ছে থাকে, বা বলছে এগুলো ছোট ছোট ইচ্ছে, এগুলো কিন্তু বিকার। अंश भी हुआ तो वंश आ जाएगा, এটা বাবা বারে বারে বলে। হয়তো এগুলো ডাইরেক্ট বিকার নয়, কিন্তু বিকারেরই একটা ছোট্ট একটা হয়তো ক্ষুদ্র অংশ, কিন্তু এই অংশ থেকেই কিন্তু একদিন বংশ তৈরি হয়ে যাবে। সেই জন্য এগুলোকেও রাখা চলবে না। संकल्प में भी विकार का अंश न हो। আমার মনের মধ্যে সারাদিন সংকল্প চলছে, কিন্তু প্রতিটা সংকল্পই যেন শুদ্ধ হয়, শুভ ভাবনা শুভ কামনা যুক্ত হয়, ওর মধ্যেও যেন বিকারের কোনো অংশ না থাকে। বা বলছেন जब ये तीनों स्टेज हो जाएगी तब अपने प्रभाव से जो भी वारिस या प्रजा निकलनी होगी वो फटाफट निकलेगी। বলছে যখন এই তিনটি স্টেজ আমার মধ্যে চলে আসবে, আমাদের মধ্যে না মনসার মধ্যে নিরাকারী স্টেজ সবসময় থাকছে, বাঁচাতে নিরহংকারী, কর্মে নির্বিকারী, তখন আমার মধ্যে যে একটা প্রভাব চলে আসবে, হ্যাঁ না, কি আমি যে একটা অনেক উঁচু স্থিতিতে পৌঁছে যাব, একটা শ্রেষ্ঠ স্থিতির আত্মা হয়ে যাব আমি, এর যে একটা ইফেক্ট, এর চারদিকে যে একটা ভাইব্রেশন যাবে, তাতেই বা বলছে সব ওয়ারিশ আত্মা, সে প্রজা আত্মা যারাই হবে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে, তারা অনেক তাড়াতাড়ি বাবার পরিচয় পেয়ে যাবে। কিভাবে? আমার ভাইব্রেশনে। आप लोग अभी जो मेहनत की अविनाशी बीज ढाल रहे हो, उसका भी फल और कुछ प्रत्यक्ष का प्रभाव दोनों इकट्ठे निकलेंगे। তো ভাবছি আমরা এখন যে বিভিন্ন রকম সেবা করে পরিশ্রম করছি, তারও তো একটা অবিনাশী বীজ সব জায়গায় আমরা রোপণ করছি, তারও একটা ফল পাবো। আরেকটা আমরা যে পুরুষার্থ করছি, পুরুষার্থ করে আমরা যে নিজেকে তৈরি করছি, তারও একটা প্রভাব পড়বে বিভিন্ন জায়গায়, তারও একটা ফল পাবো। তো এইভাবে দেখা গেলে দুরকম ফল আমরা একসাথেই পাবো। ফির কুইক সার্ভিস দিখাই দেখি, বলছে তারপরে কিন্তু অনেক তাড়াতাড়ি কুইক সার্ভিস হবে, এটা দেখা যাবে। তো আপ সমঝা কারণ, সমঝা বলছে তাহলে এখন বুঝে গেলে কারণ, মানে কি কারণে ভালো আত্মারা বা ওয়ারিস কোয়ালিটি আত্মারা আসছে না, সেটা বাবা বোঝাচ্ছে। কেন আমরা এখন ওইভাবে তৈরি হইনি, সেই জন্য। इसका निवारण करना, सिर्फ वर्णन तक न रखना, মানে বাবা যা যা আমাদেরকে যুক্তি বলছেন এগুলো শুধু বর্ণনা করা অবধি যেন আমরা না রাখি, আমরা সেটাকে যেন
নিবারণ করে দিই, মানে যে যে কারণ আমার জীবনে এখনও আসে সেগুলো বাবা বলছে শেষ করে দাও, কারণগুলো সরিয়ে দাও। ফির क्या हो जाएगा, তারপরে কি হয়ে যাবে? साक्षात्कार मुहूर्त हो जाएंगे, तीनों स्टेज प्रत्यक्ष दिखाई देगी। মানে তিনটি স্টেজই যদি আমার জীবনে প্রত্যক্ষ দেখা যায় তখন আমি আত্মার কীরকম অবস্থা হবে বা হচ্ছে সাক্ষাৎকার মূর্তি, মানে আমাকে দেখেই সবাই সাক্ষাৎকার করতে পারবে কি আমাকে কে বানিয়েছে এত সুন্দর একটা স্থিতির আত্মা, যেখানে চারদিকে অপবিত্রতা, হ্যাঁ, সব বিকার অতীতে যাচ্ছে, আর সেখানে একেবারে পবিত্র একজন আত্মা, হ্যাঁ, সম্পূর্ণ निराकारी, निर्विकारी, निरहंकारी धारण करा आत्मा। आजकल सभी ये देखना चाहते हैं, सुनना नहीं चाहते। অবশ্য আজকাল সবাই এত শুনছে না, সোশ্যাল মিডিয়া হওয়াতে এত শোনা যায় কিন্তু দেখা যায় না সত্যি এগুলো কি আসলে হয়, সেটা সবসময় একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। সেটা এখন আর কেউ শুনলে আর কারো ভালো লাগে না, সবাই চাই একটু করে দেখার কেউ, মানে প্র্যাকটিক্যাল আমি যেন কাউকে দেখি। द्वापर से लेकर तो सुनते ही आए हैं, बहुत सुनकर ना थक जाते हैं, तो मेजॉरिटी थके हुए। द्वापर যুগ থেকে যখন থেকে ভক্তি শুরু হলো আমরা তো পূজারি, আমরা খালি শুনেই যাচ্ছি, ব্রাহ্মণ বলছে, গুরুরা বলছে, ঋষিমণি বলছে, শাস্ত্র বলছে, খালি বলছে আর আমরা শুনছি হ্যাঁ হ্যাঁ করে করে। তো এখন শুনতে শুনতে না ক্লান্ত হয়ে গেছি, मेजॉरिटी क्लांत हुई मुहूर्ते। भक्ति मार्ग में भी सुना और आजकल के नेता भी बहुत सुनाते हैं। বলছে ভক্তিতে তো আমরা শুনেই যাচ্ছি, আজকে এর কথা, কালকে ওর পাঠ, কিছু কিছু চলছে। আর এদিকে আবার আমাদের নেতারা আছে বড় বড়, তারা আবার সবসময় শুনিয়েই যাচ্ছেন। বাবা বলছে খালি আমরা শুনছি, ক্লান্ত হয়ে গেছি। তো सुनकर ना थक गए हैं, তো শুনে আমরা ক্লান্ত হয়ে গেছি। अब देखना चाहते हैं, এখন সবাই দেখতে চায়। सभी कहते हैं कुछ करके दिखाओ, প্র্যাকটিক্যাল প্রমাণ দো। সবাই বলে অনেক বলা হয়ে গেছে, এবার কিছু করে দেখাও, একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দাও। तब समझेंगे कि कुछ कर रहे हो, তাহলে বুঝতে পারবো সত্যি কিছু করছো তোমরা। হ্যাঁ, আমরা বলছি বাবা এসে সত্যযুগ আনবেন, স্থাপনা করছেন, বা কলিযুগ চলে যাবে, দেবতা তৈরি করছেন, আমাদেরকে জীবন মুক্তি দিচ্ছেন, এই সংসারে থেকে আমরা পদ্ম ফুলের মতো পবিত্র হচ্ছি, অনেক কিছুই বলছি। আসলে সত্যি কি এগুলো হচ্ছে সেটা আমাকে করে দেখাতে হবে, প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে। तो बाबा बोलছে तो आप लोग की प्रत्यक्ष हर चलन यही प्रत्यक्ष प्रमाण है। তো এই সব লোকদেরকে আমরা কি প্র্যাকটিক্যাল প্রমাণ দেব? বাবা বলছে প্রতিটা তোমাদের চাল চলনই হলো প্রত্যক্ষ প্রমাণ। সেজন্য আমরা যখন বাবার ঘরে যাচ্ছি বা যতক্ষণ ওখানে থাকছি বা মধুবনে থাকছি, ওইটুকুনি সময় আমরা না, 24 ঘন্টা আমরা যেখানেই আছি আমাদেরকে কেউ না কেউ দেখছেই। যখনই আমি বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়িতে ঢুকছি, আশেপাশে লোক দেখছি, মানে আমরা সবসময় লোকের নজরে কিন্তু ফলো হচ্ছি। এরা কীরকম হাঁটে, চলে, বলে, এরা কীরকম কথা বলে, এদের শব্দগুলো কীরকম, সব কিছু দেখছে সবাই। আর আমাদের প্রতিটা চলনই বাবা বলছে প্রত্যক্ষ প্রমাণ। এই যে সবাই দেখতে চাইছে, আমাদেরকে প্রতিটা চলন দিয়ে ওদেরকে দেখিয়ে দিতে হবে। प्रत्यक्ष को कोई प्रमाण देने की आवश्यकता नहीं रहती है ना, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। प्रत्यक्ष को कोई प्रमाण देने की आवश्यकता नहीं रहती है, মানে আমি বলে বলে যা করাতে পারবো না, আমি নিজে ওই রকম হয়ে গিয়ে সবাইকে তৈরি করতে পারি। না বলে মিথ্যে কথা বলো না,
আর আমি যদি রেগুলার সত্যিই কথা বলতে থাকি যে কোনো পরিস্থিতিতে, তার মানে প্রমাণ হয়ে গেল। তো প্রত্যক্ষ প্রমাণ দিয়ে আমাকে এখন কথা বলতে হবে। বাবা বলছে শান্ত থেকো, সেদিন বললো একটু চুপ থাকবে, है ना, তাতে তোমার বেশি রোজগার উপার্জন হচ্ছে। তার মানে কি, আমি আত্মা সেটাকে ধারণ করে নিলাম। এখন বিভিন্ন পরিস্থিতি আসছে, লোকে আমাকে এত কথা শোনায়, আমি কিন্তু শান্ত মনে চুপচাপ শুনি বা মন থেকে ওদেরকে শুভভাবনা শুভকামনা দিই। তো এটাই আমার চলনটাই হলো প্রত্যক্ষ প্রমাণ। তো অপ্রত্যক্ষ চলন মে আনা है, তাহলে এখন আমাদেরকে নিজের সব কিছু সত্যযুগের সব গুণ শক্তি আমাদের प्रत्यक्ष रूपे আমাদের চলনে যেন চলে আসে। जो फ्यूचर में महाविनाश होने वाला है और अब नई दुनिया आने वाली है, वो भी आपके फीचर्स से दिखाई दे। বাবা বলছেন এখন তো ফিউচারে ভবিষ্যতে একটা মহাবিনাশ হতে যাচ্ছে, আর তারপরে একটা নতুন দুনিয়া আসতে চলেছে। সেটা কিন্তু আমাদের ফিচার্সের মাধ্যমে ফুটে ওঠা উচিত। মানে আমরা যে বিনাশটার জন্য তৈরি হয়ে আছি, না, সাক্ষী ভাব নষ্ট মহা হয়ে তৈরি আছি, বিক্রমগুলো বিনাশ করে রেডি হয়ে আছি, কর্মভোগকে চুক্ত করে হিসাব কিতাব মিটিয়ে রেডি হয়ে আছি, আবার নতুন দুনিয়ার জন্য তৈরি হয়ে আছি, দিব্যগুণ ধারণ করেছি, মর্যাদা পুরুষোত্তম হয়ে যাচ্ছি, ষোলকলা সম্পূর্ণ হয়ে যাচ্ছি। তো এগুলো আমার ফিচার্স থেকেই ফুটে উঠবে कि এরা মহাবিনাশ আর নতুন দুনিয়া এগুলো সব কিছুর জন্য তৈরি আছে। देखेंगे तो फिर वैराग्य অটোমেটিক্যালি आ जाएगा। তাহলে ওরা যদি আমাদেরকে দেখে তাদের মধ্যে বৈরাগ্য জেগে যাবে ऑटोमेटिकली। एक तरफ वैराग्य, दूसरे तरफ अपना भविष्य बनाने का उमंग आएगा। মানে আমাদেরকে দেখেই তাদের মধ্যে একদিকে বৈরাগ্য চলে আসবে এই কলিযুগ মায়া এগুলোর থেকে, আর অন্যদিকে ওদেরও ইচ্ছে হবে কি আমরাও ভবিষ্যৎ তৈরি করব, নিজের ভাগ্য তৈরি করব, বাবার থেকে ভরসা নেব। তো তারও উৎসাহ উদ্দীপনা চলে আসবে। जैसे कहते हो एक आंख में मुक्ति और एक में जीवन मुक्ति, আর সেই জন্যই বলা হয় এক চোখে আমাদের মুক্তি, এক চোখে জীবন মুক্তি। মুক্তি মানে বৈরাগ্য, আর অন্য চোখে জীবন মুক্তি মানে ভবিষ্যৎ সত্য যুগের জীবন। तो विनाश मुक्ति का गेट और स्थापना जीवन मुक्ति का गेट है। তাহলে বিনাশ কিসের গেট খুলবে? এই যে কলিযুগে বিনাশ মুক্তির গেট খুলে দেবে, হ্যাঁ না, পরমধামে গেট খুলে যাবে। আর স্থাপনা হচ্ছে মানে জীবন মুক্তির গেট খুলে যাবে, হ্যাঁ না, তখন সবাই সত্য যুগের জন্য পরমধাম থেকে সে আত্মারা নেমে আসবেন। তো দোনো आँखों से ये दिखाई दे, আমাদের দুটি চোখ দিয়ে মুক্তি আর জীবন মুক্তি যেন দেখা দেয়। ये पुरानी दुनिया जाने वाली है, आपके नयन और मस्तक ये बोले, আমার নয়ন আর আমার মস্তক কি বোঝাবে লোককে कि পুরনো দুনিয়া না চলে যাচ্ছে বা শেষ হতে যাচ্ছে। कोई का भाग्य मस्तक दिखाता है, समझते हैं ये बड़ा चमत्कारी है। বাবা বলছে অনেকের মস্তকও কিন্তু অনেক কথা বলে, যেমন কারো কারো মস্তকের মধ্যে ভাগ্যের রেখা এত পরিষ্কার বোঝা যায় যে সবাই বোঝে আরে এ না অনেক ভাগ্যবান। তো ऐसी जब सर्विस करे तब तो जय जयकार हो। একইভাবে বাবা বলছে এবার আমাদেরও একটু এমন সার্ভিস করতে হবে কি আমার নয়ন আমার মস্তক এখান থেকে লোকে মুক্তি জীবন মুক্তি এগুলো দেখতে পাবে। তখনই বাবা বলছে জয় জয়কার হবে। তো अब विश्व के आगे एक सैंपल बनना है। তাহলে আমাদের হোমওয়ার্ক এখন আমাদেরকে বিশ্বের সম্মুখে একটা স্যাম্পল হতে হবে। अनेक स्थान सेंटर्स होते हुए भी सभी एक हो, है ना। बाबा एक पढ़ाচ্ছেন আর কি
সেজন্য আমরা বিভিন্ন সেন্টারে থাকতেই পারি, আমরা বিভিন্ন স্থানে থাকতেই পারি, কিন্তু তার সত্ত্বে আমরা সকলে কিন্তু এক। সবই বেহাদ বুদ্ধি वाले हो। আমরা যেখানেই আছি কিন্তু আমরা সীমিত বুদ্ধি সম্পন্ন নয়, আমরা হচ্ছি অসীম বুদ্ধি সম্পন্ন আত্মা। তো বেহাদ के मालिक फिर बालक, সেজন্য আমরা হচ্ছি অসীম জগতের মালিক আর বালক। सिर्फ मालिक नहीं बनना है, বাবা বলছে শুধু মালিক হলে হবে না, মাঝে মাঝে একটু নিজেকে বালকও ভাবতে হবে। তো বালক সো মালিক, মালিক সো বালক, বালক সো মালিক, মালিক সো বালক আমাদেরকে ভাবতে হবে, সবসময় মালিক মালিক ভাব রাখলে হবে না। एक दो के हर राय को रिगार्ड देना है ना। बालक तो আমরা বালকের কি কাজ, একে অপরের রায়কে সবসময় রিগার্ড দেওয়া, যে যাই বলছে তাকে সম্মান দিয়ে কথা বলা। चाहे छोटा है या बड़ा है, चाहे आने वाला स्टूडेंट है, चाहे रहने वाले साथ है, हर एक की राय को रिगार्ड जरूर देना चाहिए। বাবা বলছেন আমাদের আশেপাশে কেউ ছোটো হবে, কেউ বড়রা আছেন, কেউ কেউ স্টুডেন্ট আছেন, কেউ কেউ আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকেন, পরিবারের যে কোনো কেউ, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রত্যেককেই রিগার্ড অবশ্যই দিতে হবে। कोई की राय को ठुकराना गोया अपने आप को ठुकराना है। বাবা বলছে কেউ কোনো রায় দিলেন, সেটাকে আমি যদি প্রত্যাখ্যান করি, তার মানে হচ্ছে আমি নিজেকে নিজে প্রত্যাখ্যান করলাম। पहले तो ज़रूर रिगार्ड देना चाहिए, फिर भले कोई समझाने दो, वो दूसरी बात है। বাবা বলছে যখনই কেউ আমাকে কোনো রায় দিচ্ছেন কি তোমার এ করা উচিত, তোমার এটা করা উচিত হয়নি, যাই যা বলুক, আমারও তার পরিপ্রেক্ষিতে কিছু বলা থাকতেই পারে, কিন্তু কিভাবে বলবো সেটাই বাবা আমাদের শেখাচ্ছেন। প্রথমে তোমাকে রিগার্ড দিতে হবে, তারপরে তোমার যেটা বোঝানো সেটা বোঝাতে হবে, যদি বোঝানো থাকে, না হলে নেই। কিন্তু রিগার্ডটা মাস্ট। মানে অনেক সময় কী হয়, কেউ কোনো কথা বললো, আমি জানি পুরো বেকার কথা বললো, এটা হওয়া সম্ভব না, আমরা সাথে সাথে রিয়াক্ট, না 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 আপনি কিছু বুঝতে পারছেন না, এটা কখনো হয় না, এরকম করে হুট করে আমি রিয়াক্ট করে দিই। ভাবছে সেটা না, আগে ও যা বলেছে সেটাকে রিগার্ড দেবে। ঠিক আছে, আপনি এটা বলেছেন, আপনার মনে হচ্ছে এটা হয়েছে, কিন্তু কিন্তু এই কারণে এটা হতে পারে না, আমার মনে হচ্ছে এটা হতে পারে না, এটার থেকে এটা হলে ভালো হয়, যা আছে তুমি বলো, কিন্তু ও যা বললো ওটাকে রিগার্ড দিয়ে বলবে। বাবা এখানে আমাদেরকে পাকা করাচ্ছে। पहले से ही कट ना करना कि ये रॉन्ग है, ये हो नहीं सकता, মানে প্রথম থেকেই কেটে দেওয়া উচিত না, না 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 এটা হতে পারে না, এটা উচিত নয়, কিন্তু এরকম বলা যাবে না, মানে ওর কথাটা কেটে দিলাম। ये उसकी राय का डिसरिगार्ड करते हो। হ্যাঁ, আমরা যখন কারো যে ও যে রায় দিচ্ছে সেটা যদি আমি রং বলে দিই, এটা উচিত নয় বলে দিই, তার মানে আমি তার মতামতের ডিসরিগার্ড করছি। इससे फिर उसमें भी डिसरिगार्ड का बीज पड़ जाता है। বাবা এটা কেন আমাদেরকে বলছেন? বাবা বলছে এতে কি হচ্ছে, ওই আত্মার মধ্যেও ডিসরিগার্ড করার বীজ রোপণ হয়ে গেল। কিন্তু হ্যাঁ না, আমাদেরকে দেখেও তো অনেকজনে অনেক কিছু শেখে। ওই আত্মা হয়তো ডিসরিগার্ড করে না, কিন্তু ও যখন রায় দেয় আমি ডিসরিগার্ড করছি ওর, তো ওটা আমার থেকেও শিখে নিয়েছে, ওর মধ্যেও ডিসরিগার্ড করার বীজ পড়ে আছে। এবার কোনো সময় এবার ও ডিসরিগার্ড করা শুরু করবে। जैसे माँ बाप घर में होते हैं तो नेचुरल बच्चों में वो संस्कार होते हैं माँ बाप को कॉपी करने के। বাবা এক্সাম্পল দিয়েছে, যেমন ঘরে যখন মা বাবা থাকেন, বাচ্চাদের মধ্যে একটা ন্যাচুরাল সংস্কার থাকে, কি ওরা মা বাবাকে কপি করে, হ্যাঁ না, সেটা মা বাবা যেরকমভাবে কথা বলে, আচার আচরণে থাকে,
বাচ্চারাও ওরকমই হয়ে যায়। তো বাবা বলছেন মা বাবা থেকে বাচ্চারা नेचुरली किंतु कॉपी करे। माँ बाप कोई बच्चों को सिखलाते नहीं है, মা বাবারা বাচ্চাদেরকে অনেক কিছু শেখায় না, ওরা অটোমেটিক শিখে যায়। হ্যাঁ, আমরা অনেক সময় ফোন নিয়ে বলি, কেউ জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো, না না আমি এই তো রাস্তায় আছি, বাড়িতে, হয়তো আমি বাড়িতেই বসে আছি, কিন্তু আমি ওকে বলছি আমি বাইরে আছি, আমি এখানে আছি। আমার বাচ্চা যদি আশেপাশে থাকে ও তো দেখছে, ও শিখে আছে কী করে মিথ্যে কথা বলতে হয়। বাড়িতে আছে কিন্তু আমি বলছি আমি অফিসে আছি, আমি এখানে আছি। তো বলছো সব কিছু তো শেখাতে হয় না, অনেক কিছু ওরা দেখে দেখে শিখে যাচ্ছে আমাদের কাছ থেকে। ये भी अलौकिक जन्म के बच्चे हैं। একইভাবে এটা হচ্ছে লৌকিক বাচ্চা, একইভাবে বলছে আমরা যে অলৌকিক যে আমাদের জন্ম, এর মধ্যে যারা আমাদের পরে যারা আসছেন তারাও অলৌকিক বাচ্চা, তারাও কিন্তু আমাদের কাছ থেকে শিখছে, আমাদেরকে দেখছে। বড়ে মা বাপকে সমান হতে, মানে আমরা ধরো আগে জ্ঞানে এসেছি, আমার পরে অন্যরা জ্ঞানে এসছে, তাহলে আমি তাদের থেকে বড় অলৌকিক জীবনে, তাহলে বড়রা মা বাবার সমান হয়। এবার আমি যা করব ওরাও তাই ফলো করবে। इसलिए आज आपने उनकी राय का डिसरिगार्ड किया, कल आपको वो डिसरिगार्ड देगा। সেজন্য কী হবে, আজকে তোমরা ওর মতামতকে ডিসরিগার্ড করলে, কালকে ও তোমার মতামতকে ডিসরিগার্ড করবে। অনেক সময় বাচ্চারা বলে না 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 তুমি আমার কথা শোনো না, আমিও তোমার কথা শুনবো না। তার মানে কি হলো, ও আমার থেকে শিখেছে এটা কি আমি ওর কথা শুনি না, ও শুনবে না। কিন্তু আমি যদি বাবা শ্রীমৎ প্রমাণ আগে ওকে রিগার্ড দিয়ে তারপরে আমার বক্তব্যটা ওর কাছে ক্লিয়ার করে রাখতাম কি আমি কেন ওর কথাটা নিতে পারছি না বা মানতে পারছি না, কিন্তু রিগার্ড দিয়ে বলতাম, তাহলে আজকেও আমাকে রিগার্ড দিয়ে ওর কথাটাও বলতো। তো সেটা বলছে আমি ডিসরিগার্ড দিলে আমার কাছেও কিন্তু ডিসরিগার্ডটাই ফিরে আসছে। তো বীজ কিসনে ঢালা, তাহলে বীজ কে রোপণ করেছে বলো, যে নিমিত্ত হ্যাঁ, যে নিমিত্ত হয়েছে সেই কাজের জন্য। এবার ভাবে ইঁদুরের কথা বলছে, চুহা পেলে ফুক দেকার ফের কাটতা হ্যাঁ না, ভাবলে ইঁদুর প্রথমে ফু দিয়ে তারপরে কিন্তু কাটে। तो व्यर्थ को कट भी करना है तो पहले उसको रिगार्ड दो, है ना। বলছে ইঁদুর কী করে, আগে ফু দেয়, তাহলে ওই জায়গাটা একটু অবশ মতো হয়ে যায়, তারপরে ওইটাকে কেটে দিলে ওখান থেকে রক্ত বেরোলে ওর কিন্তু লাগে না। তো একইভাবে কেউ ব্যর্থ কথা বলছে, আমাকে সেটা কাটতে হবে, কিন্তু তার আগে আমি যদি তাকে রিগার্ড দিই তো ওই রিগার্ডটা হবে যেমন ইঁদুর ফু দিচ্ছে, ওই রিগার্ডটা দেওয়া হয়ে যাবে, ওকে একটু শান্ত করে দেওয়া, ওর মনটা একটু শান্ত হয়ে যাবে। फिर उसको कट करना नहीं, लेकिन समझेंगे हमको श्रीमत मिल रही है। মানে ওকে রিগার্ড দিয়ে যদি আমি কথাটা বলি তখন ও ওইটাকে ভাববে এটা আমাকে শ্রীমত দিচ্ছি, ও আমি যে ওর কথাটা কেটে দিলাম, ওই কথাটা কেটে দিয়েছি এই ভাবনা দিয়ে ও নেবে না, ও ভাববে হ্যাঁ না না আপনি ঠিকই বলেছেন, এখনও ওইভাবে নিচ্ছে। রিগার্ড देकर बढ़ाने में आगे बढ़ाने में वो खुश हो जाएंगे। আর আমরা ওকে রিগার্ড দিয়েছি আর ওকে যে মতামত দিলাম সেটা নিয়ে ও কিন্তু এগিয়ে গিয়ে খুব খুশি থাকবে। किसको खुश करके फिर कोई काम भी निकालना सहज होता है। আমি যদি সত্যি তাকে খুশি করে দিতে পারি তারপরে ওকে দিয়ে যে কোনো কাজ করিয়েও নেওয়া যাবে, খুব ইজি মনে হবে। एक दो की बात को कब कट नहीं करना चाहिए। শোনো বাবা, আজকে হোমওয়ার্ক, একে অপরের কথাকে কখনো কাটা উচিত নয়। हाँ क्यों नहीं, बहुत अच्छा, ये शब्द भी रिगार्ड देंगे। মানে কীভাবে আমরা এই কথাটা কাটবো না, তো ও যখন কিছু বলছে হ্যাঁ হ্যাঁ কেন না, খুব ভালো খুব ভালো, এরকম বলে ওর শব্দগুলোকে রিগার্ড দেওয়া যায়। ও যা কিছু বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালোই বলেছেন আপনি, কিন্তু তারপরে আমার কোনো বক্তব্য আমি রাখতে পারি। पहले না কিয়া তো নাস্তিক হয়ে যাएंगे, মানে প্রথমে আমি যদি না 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 এরকম হবে না না বলে দিই তারপর বলছে তার মানে তুমি নাস্তিক। पहले सदैव हाँ करो, তো
তো প্রথমে সবসময় হ্যাঁ বলতে হবে, হ্যাঁ হ্যাঁ আপনি অনেক ভালো বলছেন, आगे है बोलो, ना बोलो ना। चीज़ भले कैसे भी हो, लेकिन उसका बिटन यानी डिब्बी अच्छा होता है तो लोग प्रभावित हो जाते हैं। বা বলছে যে কোনো একটা বস্তু যেমনই হোক না কেন, ওইটা যে বাক্স রাখবে যে বাইরের বাক্সটা মানে ডিব্বা, সেটা যদি ভালো হয় তাতে সবাই প্রভাবিত হয়ে যায়। तो ऐसे ही जब संपर्क में आते हो तो अपना शब्द और स्वरूप भी ऐसा हो। সেজন্য আমরা যখন কোনো সম্পর্কে আসছি, আমাদের শব্দ আর স্বরূপও যেন সুন্দর হয়। ভেতরে যা কিছুই থাক, উপরের শব্দ আর স্বরূপ যেন ভালো থাকে। এই দুটো আগে ওদেরকে ইমপ্রেস করবে, তারপরে আমার ভেতরে যা কথা আসবে। ऐसे नहीं कि रूप में फिर ना की रूपरेखा हो, মানে আমাদের রূপের মধ্যে কখনো নায়ের রূপরেখা যেন না থাকে, মানে আমি ওদের কথা কেটে দিচ্ছি না। इसमें रहम और शुभ कल्याण की भावना से चेहरे में कब चेंज नहीं आवेगा, शब्द भी युक्तियुक्त निकलेंगे। तो বাবা বলছে আমি যদি আমার শব্দ আর স্বরূপকে সবসময় ভালো রাখি, তাহলে কি হবে, আমার চেহারাতে সবসময় রেহেম আর মানে দয়া আর সুখ কল্যাণের ভাবনা দেখা যাবে। আমার শব্দগুলো যেগুলো বেরোবে সেগুলো হবে যুক্তিযুক্ত। बाप दादा भी किसको शिक्षा देते हैं तो पहले सम्मान देते हैं फिर शिक्षा देते हैं। বলছে বাপ দাদাও যখন কাউকে শিক্ষা দেন, প্রথমে তাদেরকে সম্মান দেন, তারপরে কিন্তু শিক্ষা দেন। तो आजकल जो भी आते हैं वो अपने मान लेने वाले ठुकराए हुए समान रिगार्ड चाहिए। तो বাবা বলছে এখন যারাও আমাদের সামনে আসে তাদেরকে আমাদেরকে সম্মান দিতে হবে, কেননা তারা মান পেতে চায়। হ্যাঁ না, বাবাও আমাদেরকে এত ডেলি মূল্য পড়ান, সব সময় আগে মিঠে বাচ্চে, হ্যাঁ না, মানে আগেই আমাদেরকে সম্মান দিয়ে তুলে দেন, তারপরে বাবা যা শিক্ষা দেওয়াতেন। इसलिए कब भी किसी का डिसरिगार्ड नहीं, पहले रिगार्ड देकर फिर काटो। আজকে পাকা করছেন, প্রথমে ডিসরিগার্ড করো না, আগে রিগার্ড দেবে, তারপরে ওটা ওর কথাটা কাটতে হলে কাটবে। उनकी विशेषता का पहले वर्णन करो फिर कमजोरी का। কারো যদি আমার কোনো দুর্বলতা তার সামনে তুলে ধরতে হয়, কিন্তু তার উপায় বা বলছে আগে তার বিশেষত্ব বর্ণনা করো, কি আপনার মধ্যে এটা আছে, এটা কত ভালো, কিন্তু আপনার মধ্যে না এটা যে আছে এটাকেও যদি আপনি একটু চেঞ্জ করে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এরকমভাবে দুর্বলতার উপরে বলতে হবে, আগে বিশেষতা তারপরে দুর্বলতা। जैसे ऑपरेशन करते हैं तो पहले इंजेक्शन आती से सुध बुध भुलाते हैं। বাবা আরেকটা এক্সাম্পল, যখন অপারেশন হয় কত ব্যথা হবে, তখন ডাইরেক্ট করে না, আগে इंजेक्शन দিয়ে তার চেতনাটা ভুলিয়ে দেই। तो पहले उसको रिगार्ड से उस नशे में ठहराओ, फिर कितना भी ऑपरेशन करेंगे तो ऑपरेशन सक्सेस होगा। ভাবছে সেজন্য আগে তাকে রিগার্ড দেবে। রিগার্ড দেওয়া মানে তাকে নেশা, মানে ওর চেতনাটাকে আরও বাড়িয়ে দিলাম, ওকে নেশায় তুলে দিলাম। এবার ভাবছে যতই অপারেশন করো তুমি, অপারেশন এবার সাকসেসফুল হবে। ये भी एक तरीका है, এটাও একটা পদ্ধতি। जब ये संस्कार भर जाएंगे तो विश्व से आपको रिगार्ड मिलेगा। যদি আমাদের মধ্যে সংস্কারটা চলে আসে আর আমরা এটা করতেই থাকি, বলছে একটা সময় আসবে যখন বিশ্বের কাছ থেকে তোমরা রিগার্ড পাবে। अगर आत्माओं को कम रिगार्ड देंगे तो प्रारब्ध में भी कम रिगार्ड मिलेगा। আমরা যদি সঙ্গম যুগে অন্য আত্মাদের কম রিগার্ড দিই, বা বলছে ভবিষ্যতে প্রারব্ধেও তোমরা কিন্তু কম রিগার্ড পাবে, মানে ওখানেও প্রজাদের থেকে আমরা যে রাজারা রিগার্ড পাবে সেটাও কিন্তু কমে যাবে। আচ্ছা, তো আজকে এই মূল্যটা এখানে কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বলছেন কি দ্বাপর যুগ থেকে সবাই তো খালি শুনেই আসছে, এখন সবাই একটু প্র্যাকটিক্যালে দেখতে চাইছে। জন্য এখন আমাদের স্থিতি কেমন হতে হবে, একদিকে মহাবিনাশ দেখাবে, একদিকে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে সেটা দেখাবে। যেন আমাদের এক চোখে মুক্তি থাকবে, এক চোখে জীবন মুক্তি থাকবে। আর আমাদের পুরুষার্থ কী হবে, বালক সমালিক,
বালক মানে সকলকে রিগার্ড দেওয়া, কেউ ছোট হোক বড় হোক, স্টুডেন্ট হোক, বাড়িতে যারা আছে, যে যেখানেই আছে, প্রতিটা আত্মাকে আমাকে রিগার্ড দিতেই হবে। তারা যদি কোনো রায় দেয়, মানে মতামতও দেয়, আগে তাদেরকে রিগার্ড দিতে হবে, তারপরে ওদেরকে যা বক্তব্য সেগুলো বলতে হবে। যদি কারো দুর্বলতা তুলে ধরতে হয়, আগে তার বিশেষতার বর্ণনা করতে হবে, তারপরে দুর্বলতা তুলে দিতে হবে। কেন? এক্সাম্পল দিয়েছে ইন্দুর আগে ফুঁ ফুঁ দিয়ে তারপরে নিজের কাজ করে বেরিয়ে যায়। অপারেশন যারা করে ওরা আগে চেতনাটা ভুলিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে, তারপরে করে। তো আমরাও যখন যে কোনো আত্মার সম্পর্কে আসছি, তার বিশেষতা বলে, তারকে রিগার্ড দিয়ে আমাদেরকেও তাদের স্থিতিটাকে একটু উঁচুতে তুলতে হবে বা তাদেরকে নেশায় নিয়ে আসতে হবে, তারপরে যা বলার বক্তব্য দিতে হবে। এখানে আমরা যত রিগার্ড দেব, ভবিষ্যৎ প্রালব্ধে আমরা অতই রিগার্ড পাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।